ভার্সিটিতে পড়ার সময় ক্লাস 10-এ পড়ুয়া একটা মেয়েকে টিউশনি করাতাম। নাম ছিল অর্পিতা। 4-5 দিন পড়ানোর পর বুঝতে পেরেছিলাম যে মেয়েটার মাঝে যথেষ্ট ব্রিলিয়েন্সি আছে, কিন্তু কোনো একটা কারণে মেয়েটা পড়ায় তেমন মনোযোগ দিতে পারছে না। আমি মেয়েটাকে অনেকবার বলেছিলাম, তোমার মতো আমারও একটা ছোট বোন আছে, সে তার সব সমস্যার কথা আমার কাছে শেয়ার করে। তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। কিন্তু মেয়েটা সব সময় আমার কথা এড়িয়ে যেত। আমি ধরেই নিয়েছিলাম হয়তো প্রেম গঠিত কোনো সমস্যা, তাই শেয়ার করতে চাইছে না। একদিন অর্পিতার বাসায় পড়াতে গিয়ে দেখি বাসা ভর্তি মেহমান। অর্পিতার মামা মামি এসেছে। অর্পিতার মা বলল আজ পড়াতে হবে না। আমি যখন চলে যাচ্ছিলাম তখন অর্পিতা বলছিল, ভাইয়া একটু দাঁড়ান। কিছুক্ষণ পর অর্পিতা একটা হলুদ খামে আমার হাতে দিয়ে বলল, ভাইয়া আপনার এই মাসের বেতনটা। মেসে এসে খাম খুলে যখন টাকা বের করতে যাই তখন দেখি টাকার সাথে একটা চিঠি। চিঠিতে লেখা আছে, প্রিয় ভাইয়া। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কেন জানি না বলতে পারি না। তাই আজ বাধ্য হয়ে চিঠিতে বলছি। ছোটবেলা থেকে আমার বড় মামা আমায় খুব আদর করে, আমায় মামা বলে ডাকে, আর দামি দামি সব জিনিস গিফট করে। যখন ক্লাস 7-এ উঠি তখন থেকেই আসলে বুঝতে পারি মামা যখন আমায় জড়িয়ে ধরে তখন ইচ্ছাকৃতভাবেই আমার স্পর্শকাতর জায়গায় হাত দেন। আমি ক্লাস 10-এ ওঠার পরও উনি আমাকে হুট করে জড়িয়ে ধরে চুমু খান, আর সেই চুমুটাও খুব আপত্তিকর। আমি অনেকবার চেষ্টা করেছি মা বাবাকে বিষয়টা বলতে, কিন্তু বলার সাহস পাই না। কারণ বাবা মার চোখে বড় মামা ফেরেশতার মতো। বড় মামা গতকাল বাসায় এসেছে। উনি যত ওনার থেকে আমি যত ওনার থেকে দূরে থাকার চেষ্টা করেছি, কিন্তু উনি ততই মামা বলে আমার কাছে আসেন। আমি এখন কি করব ভাইয়া? চিঠিটা পড়ার পর কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কিভাবে একটা পুরুষ একটা মেয়েকে মা ডাকে সম্বোধন করার পর নরপশুর মতো এমন একটা কাজ করতে পারে। পরের দিন যখন অর্পিতাকে পড়াতে গেলাম তখন অর্পিতা আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আমি অর্পিতাকে বলছিলাম, অর্পিতা, আমারও একটা ছোট বোন আছে। তোমারও একটা ছোট বোন আছে। তোমার যেমন তোমার মামা আদরের বাহানা করে এমন করে, তোমার বোন যখন বড় হবে তার সাথেও তোমার মামা ঠিক একই কাজটি করবে। আর এর জন্য একদিন তুমি নিজেই নিজেকে দোষারোপ করবে। তাই কি হবে না হবে এইসব চিন্তা বাদ দিয়ে তুমি প্রতিবাদ করো। নেক্সট টাইম তোমার মামা এমন করলে তুমি ওনাকে সরাসরি বলো। সেদিন রাতেই অর্পিতা আমার ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি আজ প্রতিবাদ করেছি, কিন্তু বাবা মা আমায় ভুল বুঝলো। এমনকি মা আমার গায়ে হাতও তুলেছে। পরের দিন সকালে অর্পিতার বাসায় গিয়ে ওর মার হাতে অর্পিতার চিঠিটা দিয়ে বলছিলাম, আন্টি, অর্পিতা এখন ছোট নেই। ও এখন বুঝতে পারে কোনটা ভালো স্পর্শ করা আর কোনটা খারাপ স্পর্শ করা। একটা মেয়ে কখন অসহায় হয়ে পড়ে জানেন? যখন একটা মেয়ে তার নিজের মাকেও তার সমস্যার কথা বলতে পারে না। আমি কথাগুলো বলে যখন বাসা থেকে বের হই আসি, তার কিছুক্ষণ পরেই আন্টি আমায় ফোন দিয়ে বলে আমি যেন কাল থেকে অর্পিতাকে পড়াতে না যাই। আমিও তখন কিছু বলতে পারিনি। তখন শুধু একটা কথাই বারবার মাথায় আসছিল, আর সেটা হলো, মাঝে মাঝে একটা মেয়ে কতটাই না অসহায় হয়ে যায়। একটা দোকানে কম্পিউটার চালানো শিখছিলাম। দোকানদারটা মধ্যবয়সী লোক। প্রতিদিন বিকেল 4টার দিকে বোরকা পরা একটা মেয়ে দোকানের সামনে দিয়ে হেঁটে যেত। ওই মেয়েকে দেখেই উনি চিৎকার করে বলতো, শরীফের একটা বোরকা মেয়ে শরীফের একটা বোরকা পরা মেয়ে পাগল করছে, এই গানটা গাইতেন। পর্দা করলে মেয়েরা অনেক বাজে কথা শোনা থেকে মুক্তি পায়, কিন্তু কিছু কিছু জানোয়ার আছে, ওরা পর্দা করা মেয়েদেরকেও ছাড়ে না। একবার খেয়াল করলাম দোকানে একটা বোরকা পরা মেয়ে এসেছে, আর দোকানদারের মেয়েটাকে এটা ওটা সামনে কিনে দিচ্ছে। মেয়েটা যখন চলে যাবে তখন আমি পিছন থেকে গাইতে লাগলাম, একটা বোরকা পরা মেয়ে পাগল করছে। আমার গান শুনে লোকটা দৌড়ে এসে আমায় একটা থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে বললাম, আপনি আমায় থাপ্পড় মারলেন কেন? আপনিও তো বোরকা পরা মেয়ে দেখলে এভাবেই গান গান। কই, আমি তো আপনাকে কখনো থাপ্পড় মারিনি। আজ যে আমায় থাপ্পড় মেরেছেন সেটা মনে রাখবেন, কারণ আজকের পর আপনাকে যদি কোনো মেয়েকে দেখি ওই রকম গান গাইতে, তাহলে এই থাপ্পড়টা আপনাকে ফিরিয়ে দেব।
তারপর আর কখনো দেখিনি ওই দোকানদারকে বোরকা পরা মেয়ে দেখে গান গাইতে, বরং ওই মেয়েটাকে দেখে এখন মাথা নিচু করে রাখে। আমার স্ত্রী শ্রাবণী অফিসের নিচে অনেকক্ষণ ধরে বসে আছে, হয়তো কোনো মিটিং চলছে, তাই ওর দেরি হচ্ছে। তাই পাশের দোকানে গিয়ে একটা সিগারেট কিনলাম। সিগারেট যখনই আগুন ধরাবো তখনই শ্রাবণী নিচে নামলো। আমি সিগারেটটা ফেলে দিয়ে ওর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমাকে দেখতে বাংলা সিনেমার ডাইনি রিনা খানের মতো লাগছে কেন? শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল, পিয়াস, আমি চাকরিটা ছেড়ে দেব। প্রতিদিন বসের খারাপ নজরগুলো আর আপত্তিকর কমেন্টসগুলো আমি আর নিতে পারছি না। আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম, হেরে যাবে? শ্রাবণী অবাক হয়ে বলল, মানে? আমি শ্রাবণীর হাতটা ধরে বললাম, তোমার মনে আছে তোমার সাথে প্রেম করার সময় ভুল করে একবার তোমার ঠোঁটে কিস করে ফেলেছিলাম? তুমি তখন আমার নাক বরাবর ঘুষি মেরেছিলে। সেদিন কিন্তু তুমি আমার অন্যায় কাজটা মেনে নাওনি, তাহলে আজ কেন মেনে নিয়ে হেরে যাবে? শ্রাবণী কতক্ষণ চুপ করে থেকে তারপর আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চলো এক জায়গায় যাব। শ্রাবণী কলিং বেল বাজাতে এক ভদ্রলোক দরজা খুলল। শ্রাবণীকে দেখে ভদ্রলোক অবাক হয়ে বলল, আরে তুমি এখানে? শ্রাবণী মুচকি হেসে ভদ্রলোককে বলল, আসলাম এমনিতেই। ভদ্রলোক আমাদের ভিতরে আসতে বললেন। ভিতরে ঢুকে শ্রাবণী ভদ্রলোককে বলল, স্যার, ভাবিকে একটু ডাকেন, ওনার সাথে পরিচয় হই। ভদ্রলোকের স্ত্রী আসতে শ্রাবণী ভদ্রলোকের স্ত্রীকে বলল, ভাবি, আপনার স্বামী আজ সকালে আমার গলার নিচে তাকিয়ে বলেছে আমার গলার নিচের তিলটা নাকি খুব সুন্দর। তাই আমিও আমার স্বামীকে নিয়ে এসেছি আপনার গলার নিচে কোনো তিল আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য। শ্রাবণী কথা শুনে ভদ্রমহিলা চমকে গেল, আর ভদ্রলোক চোরের মতো মাথা নিচু করে রইল। শ্রাবণী তখন ভদ্রলোককে বলল, স্যার, নেক্সট টাইম আমাকে বাজে কোনো কমেন্টস করলে আমি আমার স্বামীকে নিয়ে আপনার বাসায় আসব, আর আপনার চোখের সামনে আপনার স্ত্রীকেও আমার স্বামী ঠিক একইভাবে কমেন্টস করবে, সেটা আপনি আমায় যেটা আপনি আমায় করেছিলেন। ভদ্রলোক বাসা থেকে বের হয়ে আমি রিক্সা খুঁজছিলাম। এমন সময় শ্রাবণী আমার হাতটা ধরে বলল, পিয়াস, চলো না আজ হেঁটে বাসায় যাই। কালো পিচঢালা পথের পাশে হলুদ সোডিয়ামের বাতিগুলো উঠছে। শ্রাবণী এক হাতে আমায় শক্ত করে ধরে রাখছে, আর এক হাতে রেখেছে আইসক্রিম। আমরা বাসার দিকে হেঁটে যাচ্ছি। একটা মেয়ে কখনো করুণা না করে একটু সাপোর্ট দিন, বিশ্বাস করেন মেয়েটা ঠিকই সব সমস্যার সমাধান করবে ওর আপন নারী শক্তি দিয়ে। হয়তো এমন একটা দিন আসবে যেদিন সমাজের প্রতিটা পুরুষ নারীদের জৈবিক চাহিদা মেটানোর বস্তু কিংবা সন্তান উৎপাদনের যন্ত্র মনে না করে মানুষ হিসাবে সম্মান করবে। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।